তো আমি বাংলাতেই বলছি, আর প্রত্যেকে বিষয়টাকে জানার চেষ্টা করি। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ডেকেছেন, এবং এটা আমার কাছে খুব গর্বের বিষয়। এবং প্রিন্সিপাল স্যার যেভাবে বললেন তাতে আমাদের লজ্জা লাগছে, মানে আমার তো লাগছেই। হ্যাঁ, তো আর তোমরা যারা ছাত্র তারা এখানে এসেছো, তার জন্য আমাদের যে কি আনন্দ আমরা কি করে বোঝাই। মানে আমাদের সবাইকে নিয়েই তো একটা মানে চলা। তো সেখানে এই যে একটা চলমান লোক সংস্কৃতি, বা তার সাথে সাথে এতদিন অবধি এই ব্যাপারটাকে নিয়ে মানে পড়াশুনোর জায়গায় একাডেমিক একটা কলেজের বিষয়টা চর্চার মধ্যে ছিল না। আমাদের মানে যারা আগের প্রজন্ম, বাবা মা, দাদু ঠাকুমা, তাদেরকে জিজ্ঞেস করলেই অনেকেই কিন্তু লোক সংস্কৃতির সাথে পরিচিত। সোনামুখীর মেলাতে আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা দেখেছি। কিন্তু এটা নিয়ে যে পড়াশুনো করা যায়, এটাকে নিয়ে যে চর্চা করা যায়, এবং সত্যি চর্চা করলে পরে ভবিষ্যতেও আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারবো, বা প্রফেশনালি এটাকে নিয়ে কাজ করতে পারবো, এটা সম্পর্কিত আমাদের ধারণা ছিল না। তো সিএফএসআর মূলত এই কাজটা করছে। সিএফএসআর এর পুরো ফর্ম হচ্ছে সেন্টার ফর ফোক লোর রিসার্চ সেন্টার। তো এই ফোক লোর বা লোকগাথা, লোককথা, তাকে সংরক্ষণ করা এবং তাকে নিয়ে চর্চা করা, এর দরকারটা সারা পৃথিবী জুড়েই উঠে আসছে। যেমন আমরা আমাদের এইখানকার সংস্কৃতি, আমাদের মাটির সংস্কৃতি, আমাদের চারপাশের সংস্কৃতি, যেটা আমরা ছোটোবেলা থেকে জানি, কিন্তু এখানকার গান, এখানকার সুর, এবং লোক সংস্কৃতি বললেই আমরা সংস্কৃতির, যেমনি আমি আজকে সকালবেলাতেই কথা বলছিলাম, বাউল গান, বাপি আমাদের বন্ধু তন্ময়, তো বাউল গান, তো ওর তো এই যে একটা বোধ, জীবন বোধ, তার এক্সপ্রেশনস হচ্ছে গান। তা আমি এক্সপ্রেস করব কি দিয়ে? আমি এক্সপ্রেস করি ছবি তুলে। শুভদা, কুশলদা এক্সপ্রেস করেন ছবি এঁকে। এই মূর্তিগুলো যারা বানিয়েছেন তারাও তাদের মধ্যে এক্সপ্রেস করেন। তো লোক সংস্কৃতির মধ্যে কিন্তু সমস্তটাই পড়েন। কেউ লেখেন, আর যিনি রান্না করেন, যিনি বাজার করেন, যিনি সাইকেল সারান, যিনি ইলেকট্রিকের মিস্ত্রি, তারাও কিন্তু বাউল। তাদের কাজটা ভুলে গেলে চলবে না। তারাও কিন্তু তাদের জীবনের মধ্যে দিয়ে, তাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে একটা সাধন পথে আছেন, শুধু তারা জানেন না। তো এই যে জুড়ে দেওয়াটা, এই জুড়ে দেওয়াটা খুব জরুরি বিষয়। আমাদের সংস্কৃতি আমাদের শ্রমের সাথে সম্পর্কিত। আমরা কথা বলতে শিখেছি কেন? না, শ্রমের সাথে যুক্ত হয়ে আমরা কথা বলতে শিখেছি। সেরকম ছবি তোলার ব্যাপারটা, ফটোগ্রাফি, সিনেম্যাটোগ্রাফি, এই যে বিষয়টা, আমি মূলত একজন সিনেম্যাটোগ্রাফার। সিনেম্যাটোগ্রাফার মানে সিনেমার ছবি তুলি। ফটোগ্রাফি মানে মানে ফটোগ্রাফ, এই কথাটার অর্থ সম্পর্কে আমরা কি কেউ জানি? ফটোগ্রাফ কাকে বলে? ফটোগ্রাফ মানে কি? ফটো মানে কি? ফটো মানে হচ্ছে লাইট, আলো। তো আলোটা কি? না, আলোটা একটা শক্তি, তাই তো? আমরা যারা অন্তত মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি, তাহলে কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে আমরা পড়েছি যে আলোটা হচ্ছে আলোক শক্তি, তাপ শক্তি। সেরকম আলোটা হচ্ছে একটা শক্তি। আর গ্রাফি মানে কি? গ্রাফি মানে হচ্ছে লেখা বা আঁকা, দাগ কাটা। তো আমাকে একজন এইরকমই বাউল সাধক শিল্পী তিনি বলেছিলেন যে দাগ কাটা, আমাদের দাগ কাটি কেন? আমরা সাদা কাগজ রয়েছে, তার উপরে একটা দাগ কাটি কেন? না, আমরা কিছু একটা প্রকাশ করার জন্য করি, আমাদের নিজেদের মনের কথা। তিনি উল্টোভাবে বলেছিলেন আমরা আধার বাড়াই, মানে আলোর উল্টো দিকে হচ্ছে একটা দাগ, একটা দিকে হচ্ছে আলো, আর তার উল্টো দিকে হচ্ছে একটা ছায়া বা দাগ। সিনেমা কি? কেউ বলতে পারবে সিনেমা কি? তোমাদের মতন করে তোমরা বলো, কিন্তু মানে ব্যাপারটা ইন্টারঅ্যাক্টিভ হলে, দুপক্ষ যদি কথা বলি তাহলে ভালো হবে। আমি মজা করে বলি, কায়া, ছায়া আর মায়া, এই হচ্ছে সিনেমা। কায়া মানে হচ্ছে শরীর, ছায়া মানে হচ্ছে ইমেজ, আর মায়া মানে হচ্ছে ইলিউশন। তো এই দিয়ে হচ্ছে সিনেমা। ইলিউশন মানে মায়া, মায়া নগরী বম্বেকে বলা হয়। তো কায়া, ছায়া আর মায়া দিয়ে আমরা সিনেমা তৈরি করি, তাই না? তো এইভাবে আমরা যদি একটু একটু করে যাই, তাহলে লোক সংস্কৃতির সাথে বা প্রেজারভেশনের সাথে এই ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফিকে যুক্ত করে দেওয়াটা আমার কাজ। আমি সেজন্য এখানে এসেছি। তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি।
বোর্ডে যে লেখাগুলো লেখা আছে সেই লেখাগুলো কি আমরা দেখতে পাচ্ছি? তার মধ্যে আছে হোয়াট ইজ ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন ইন ফটোগ্রাফি, ডকুমেন্টেশন ইন সিনেমাটোগ্রাফি, হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন, হোয়াই আর ভিজুয়াল রিকোয়ার্ড, দ্য টাইম ফ্যাক্টর ইন সিনেমাটোগ্রাফি, interviews in documentations, audio and visual, the exposure triangle, mobile phone as documentation tool, data management and preservation, authentications in documentary work, visual communications a partial way. তো এই 12টা পয়েন্টে আমি সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি 2 মিনিট করেও বলি তাহলেও আমার 24 মিনিট সময় লাগবে। তো এটার জন্য আমরা একটু প্রস্তুত হয়ে নিই। এই প্রেজেন্টেশনসটা মানুষদেরকে দিয়ে যাব, পরবর্তীকালে তোমাদের প্রয়োজন হলে, মানে এটা একটা ইন্ডেক্স, এটা সামনে রাখলে পরে পড়তে বা আমি যে কথাগুলো বলছি সেগুলো মনে করতে সুবিধে হবে। এখন তো তোমরা নোট করছো না, এটা সেরকম সেমিনারও নয়, এটা একটা মানে ফিল্ড ওয়ার্ক বা ওয়ার্কিং লেভেলের সেমিনার। তো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি কতগুলো বিষয়কে। তো তার জায়গা থেকে ভবিষ্যতে যদি কখনো তোমাদের প্রয়োজন হয় এই প্রেজেন্টেশনসটা তোমরা এটা হোয়াটসঅ্যাপে তোমাদের ওখানে নিয়ে নেবে। তো প্রথম পয়েন্টটায় আসি, ডকুমেন্টেশন কাকে বলে, ডকুমেন্টেশনের কেন প্রয়োজন। এটা কিন্তু আমরা আজকে সবাই জানি ডকুমেন্টেশনের কেন প্রয়োজন। ভেবে দেখো, একটা ধারণার সাথে আমাদের খুব বেশি পরিচয় ঘটছে যেটার নাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যখন আমরা যখন ক্লাস 2তে পড়ি, 84 সাল, এই সময় পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কম্পিউটার আসে। আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, আর তার একজন উপদেষ্টা ছিলেন, তার নাম শ্যাম পিত্রোদা। রাজীব গান্ধীর তো মৃত্যু হলো, কিন্তু শ্যাম পিত্রোদা বেঁচে আছেন। তো এদের মোটামুটি নেতৃত্বে ভারতবর্ষে কম্পিউটার নামক বিষয়টা শুরু। এবং কম্পিউটার শুরুর সাথে সাথে কি হলো জানো? একদল মানুষ তারা সবাই মিলে বলতে থাকলেন যে কম্পিউটার এসে গেছে, ফলে আমাদের চাকরি চলে যাবে, তো কম্পিউটার ভাঙো, কম্পিউটার ঢুকতে দেব না। ফলে প্রযুক্তিকে বাধা দিতে শুরু করলেন। এটা 1830 সালেও দেখা গেছিল, যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হচ্ছিল, মেশিনস আসছিল। আগে আমরা কাপড় বুনতাম হ্যান্ডলুমে, হাতের তাঁতে, তারপর পাওয়ার লুম হলো, তাঁত শিল্প। তো এই হ্যান্ডলুম থেকে যখন পাওয়ার লুম হলো, তখন সবাই বললো যে না, পাওয়ার লুম হয়ে গেছে তো তাঁতিদের কাজ চলে যাবে, তো পাওয়ার লুমগুলোকে ভাঙো। সেরকম কম্পিউটার আসার পরে এরকম একটা ধারণা তৈরি হচ্ছিল যে কম্পিউটার সবারই চাকরি খেয়ে নেবে। এআই এখন এসে পড়ে, আমাদের খালি মনে হচ্ছে এবার যদি আমাদের চাকরি চলে যায়, এআই সবারই কাজ খেয়ে নেবে। এই প্রযুক্তি যখনই একটা কোনো ধারণাকে নিয়ে আসে, তখনই আমরা এই আশঙ্কায় খুব ভুগি। এই আশঙ্কা করেন কারা? খেয়াল করে দেখবে, যারা কাজ করে না তারা, যারা কাজের মানুষ, তারা কিন্তু এই আশঙ্কাটায় ভোগেন না। তারা কাজ করেই চলেন, বরং প্রযুক্তিকে তাদের সাথে নিয়ে নেন। যেমনি আজকে কম্পিউটার ছাড়া চলে বলো? তাহলে 84 সালে যে মানুষেরা বলেছিলেন কম্পিউটার ঢুকতে দেব না, তার ডকুমেন্টেশনের পার্টে বা অডিও ভিজুয়াল ডকুমেন্টেশনের পার্টে এআই এর কথা আমি বলছি কেন? বলছি একটা দরকারি কারণে। সেই দরকারটা কি না, এই ডকুমেন্টেশনটা করতে শুরু করেছিল এই পৃথিবীর যারা পুঁজির কেন্দ্র, ক্যাপিটালিস্ট লর্ড আমরা বলতে পারি, তারা। কত সালে? 2002-2003 সাল থেকে, যখন থেকে আমাদের এখানে এই সোশ্যাল মিডিয়ার শুরু। প্রথমে অরকুট ছিল, তারপর ফেসবুক, তারপর আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া তোমরা জানো, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ। এবং এর মাধ্যমে আমরা যে তথ্য আদান প্রদান করি, সেই তথ্য আদান প্রদানগুলি কিন্তু কোনোটাই বিফলে যায় না, মানে সেগুলো কোথাও না কোথাও সঞ্চিত থাকে। আমাদের প্রত্যেকের যে ফেসবুক অ্যাকাউন্ট, তার একটা করে আর্কাইভ আছে ফেসবুক কোম্পানি বা মেটা কোম্পানির কাছে। এই যে ডেটা স্টোরেজ, এগুলোকে মেটা ভার্সনস বা ছোট ভার্সনস তৈরি করে তারা প্রেজার্ভ করে সারা পৃথিবীতে। তাই জন্যেই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জন্মদিনের দিন ঠিক আমাদের ছবিটা চলে আসে, আমাদের ওয়ালে চলে আসে, অথবা এবং এটা এমন একটা সার্ভিলেন্সের দিকে আমরা চলে যাচ্ছি যেখানে এই প্রবণতাগুলো খুব প্রবল। তুমি দেখবে যে তোমরা যদি শাড়ি নিয়ে কথা বলো, তাহলে দেখবে যে মোবাইলে শাড়ির বিজ্ঞাপন আসছে। তোমরা যদি বালতি নিয়ে কথা বলো, দেখবে বালতির বিজ্ঞাপন আসছে। তাহলে আমাদের কথাগুলো কি কেউ শুনতে পাচ্ছে? আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশনসকে ডাউনলোড করি, তখন সেই অ্যাপ্লিকেশনসগুলো কতগুলো পারমিশন চায়।
সেগুলো ওই ইন্স্যুরেন্স কোম্পানির কাগজের মতন ছোট্ট ছোট্ট করে লেখা থাকে, আমরা কেউ পড়েও দেখি না, আমরা শুধু অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করি। এগুলোতে কিন্তু এই পারমিশনসগুলো দেওয়া থাকে। এগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে 2014 সালে, যে এভাবে ডেটা সার্ভিলেন্স করাটা কি উচিত? আমাদেরকে যে ডেটাগুলোকে সার্ভিলেন্স করছেন, তো এটা তো অনুচিত। আর অডিও ভিজুয়াল ডকুমেন্টেশনস হলে, এই যে ভিজুয়াল ডকুমেন্টেশনস বা ফটোগ্রাফিক ডকুমেন্টেশনস কেন প্রয়োজন? আমাদের সোনামুখীর লোকগান বা এই পাগড়িকে ছবি তুলে আর তার সম্পর্কে তথ্যগুলোকে এক জায়গায় জড়ো করে রাখার কেন প্রয়োজন? আমাদের আশপাশের লোকজন, আমরা চারপাশের লোকজন এটাকে যতই অবহেলা করি, যারা পুঁজির কেন্দ্রে আছেন তারা কিন্তু আর অবহেলা করছেন না। কারণ আজ বাদে কাল এই বাজারটাকে চালাতে গেলে এটারই প্রয়োজন হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ছবি তোলা বা সিনেমাটোগ্রাফি তোমাদের রোজগারের সাথে, তোমাদের ভবিষ্যতের সাথে কিভাবে যুক্ত, কিভাবে তোমরা ওই কেন্দ্রগুলোতে যুক্ত করে ফেলতে পারবে নিজেদেরকে। ছোট্ট ছোট্ট করে ছবি তোলাটা শিখতে হবে। আমাদের যাদের হাতে মোবাইল ফোন আছে আর সেই মোবাইল ফোনে একটা করে ক্যামেরা আছে, আমরা তো সবাই ফটোগ্রাফার হয়ে গেছি, তাই না? একটা সময় খেয়াল করে দেখবে যে ছবি তুলতে গেলে আমাদের একজন ফটোগ্রাফারকে ডেকে আনতে হতো। একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে একটা ফটোগ্রাফি, তো এখানে একটা ফটোগ্রাফার লাগবে, এখানে একজন ভিডিওগ্রাফার লাগবে। এখনও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, বিয়ে বাড়ি, তো ম্যারেজ ফটোগ্রাফার, তো একটা জন্মদিনের অনুষ্ঠান, একজন ফটোগ্রাফারকে ডাকো। একটা সভা হবে, একটা সেমিনার হবে, তো একজন ফটোগ্রাফারকে ডাকো। ছিল, এখন আর দরকার হয়? আমরা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে নিই। আর ছবি তুলি মানে এই তথ্যটা আমি আমার কাছে যেমন জমা রাখলাম, এটাকে যখনই আমি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকের মাধ্যমে আমার এক বন্ধুকে শেয়ার করছি, তখন সেটা অ্যাকচুয়ালি কার সাথে শেয়ার করা হলো? সেই পুঁজির কেন্দ্রের সাথে। সেখানে পৌঁছে দেওয়া হলো। কিন্তু তাহলে আমি বুঝতে পারছি যে এই ফটোগ্রাফিক, মনে রাখবে ফটোগ্রাফ, এই যে আমি বললাম আলো দিয়ে ছবি লেখা বা ছবি আঁকা, ফটোগ্রাফি মানে তাই। তার সেটা জানতে গেলে আমাদের মানে যে লিটারেসি যাকে বলে, শিক্ষা, পড়াশুনো, এটা অক্ষর জ্ঞান লাগে না। একটা চলচ্চিত্র দেখে একজন নিরক্ষর মানুষও বুঝতে পারেন যে কি গপ্পটা বলা হলো, তাই তো? তো চলচ্চিত্রের জোর এখানে, ফটোগ্রাফের জোর এখানে। আমরা বলি একটি ফটোগ্রাফ মানে 1000টা কথার সমান। এবার একটা জ্বালাও আছে, একটা মুশকিলও আছে। তাহলে এই যে রেকর্ড, রিয়ালিটি, প্রিজার্ভ হিস্ট্রি, ইনফর্ম অ্যান্ড এডুকেট, এই যে কথাগুলো এখানে লেখা আছে, সে কথাগুলোই অন্য ভাষায় আমি এতক্ষণ বললাম। পরের পাতাতে চলে যাই। তোমরা একটা ফটোগ্রাফ দেখতে পাচ্ছ। এই ফটোগ্রাফটা মাইগ্রেন্ট মাদার, এই ছবিটার নাম। ডরোথি লাঞ্জ বলে এক মানুষ 1934 সালে এই ছবিটা তোলেন। এই ছবিটা তোলা নিয়ে, যার ছবি এটা, এই যে ফ্লোরেন্স আওয়েন্স এর ছবি। এই ফ্লোরেন্স আওয়েন্স ইনি উদ্বাস্তু ছিলেন না, ইনি ক্যালিফোর্নিয়ায় 3 সন্তানের মা, এবং তিনি যখন গ্রেট ডিপ্রেশনস বা পুঁজির একটা বড় ডিপ্রেশন দেখা যায়, তখন তিনি একটা ক্যাম্পের দিকে, লেবার ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। তারপরে একটা জায়গাতে উনি বসে পড়েন এবং তারপরে উনি টায়ার, গাড়ির টায়ার, সেই টায়ার বিক্রি করতে থাকেন। এটা সারা পৃথিবী বিখ্যাত ছবি। এটা মানে মানে মডার্ন কি মোমা, মানে সেখানে রাখা আছে ফটোগ্রাফটা আমেরিকাতে, যেটা মিউজিয়াম অফ মডার্ন আর্ট। তো এবং সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ছবিটা, কারণ এই মানুষটার মুখের মধ্যে, এক্সপ্রেশনের মধ্যে, ডরোথি লাঞ্জ যে ছবিটা তুলেছিলেন, তিনি 8টা ছবি তুলেছিলেন মূলত। তার মধ্যে এই ছবিটাকেই মাইগ্রেন্ট মাদার হিসেবে দেখা হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডকুমেন্টেশন কি করতে পারে। গ্রেট ডিপ্রেশনস মানে আমেরিকান গ্রেট ডিপ্রেশন সারা পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার মতন একটা অর্থনৈতিক অবস্থা, তার বিরুদ্ধে এই ছবিটা একা দাঁড়ায়। এই ছবিটার জন্যে সারা পৃথিবী থেকে $64 মিলিয়ন সংগ্রহীত হয় 1940 সালের মধ্যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। এবং ওই ক্যাম্প সহ আশপাশের যতগুলি ক্যাম্প, তাদের উন্নতি সাধনে সেই টাকাটা ব্যয় হয়। মনে রাখতে হবে, সারা পৃথিবী কিন্তু তখন যুদ্ধ করব বলে তৈরি হচ্ছে। সমস্ত পুঁজি নিবেশ হচ্ছে যুদ্ধাস্ত্র তৈরির দিকে।
বৈজ্ঞানিক যে আবিষ্কারগুলো জানবে তোমরা যে আলবার্ট আইনস্টাইনও কিন্তু নাপান বোম, যে পারমাণবিক বম, সেই তৈরির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। এরকম একজন মানবতাবাদী মানুষ, কিন্তু তিনি ডিফেন্ড করতে পারেননি, আইনস্টাইন, তাই তো? তো এছাড়াও অজস্র নাম করতে পারি, নাম করে আমি আমার বক্তব্যটাকে ভারী করতে চাই না, কিন্তু মনে রাখতে হবে যে একটা ফটোগ্রাফ, একটা ডকুমেন্টেশনস দাঁড়িয়েছিল, $64 মিলিয়ন তুলেছিল 1940 সালের মধ্যে, এবং ওই ক্যাম্পগুলোতে অন্ততপক্ষে কিছুটা সুরাহা দিতে পেরেছিল একটা ফটোগ্রাফ সারা পৃথিবী থেকে। তো ডকুমেন্টেশনের ক্ষমতাটা এতটাই। আমাদের মনোহর দাসের আখড়ার দাম কত আমরা জানি না, নিজেরাই জানি না। তার ছবি তুললে পরে তার যে, শুধু ছবি তুলে এক্সপ্রেস করার কথা বলছি না, আমি নিজে বলছি, সুব্রতদা বলবে হয়তো, মানে কুশলদা পেইন্টিং নিয়ে, সুব্রতদা অন্য ধরনের ডকুমেন্টেশনের কথা বলবেন, তার মধ্যে সাহিত্য বা অন্যান্য বিষয়গুলো এসে পড়বে। আমি ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফির কথা বলছি, এবং এই উদাহরণটাকে দেওয়ার চেষ্টা করছি এই জন্যে, তোমাদের বোঝানোর জন্যে যে ডকুমেন্টেশনের জোর কোথায়। সিনেমাটোগ্রাফির কথা একটুখানি বলি। সিনেমাটোগ্রাফ এই যন্ত্রটার বয়স হলো 128 বছর। এটা 2026 সাল। 1896 সালে 28শে ডিসেম্বর প্রথম লুমিয়ের ভাইরা প্যারিসের একটা বুলেভার্ডে সিনেমা দেখান। যতদূর আমরা জানি, তার থেকে ধরো আরও 20 বছর আগে থেকে এই সিনেমাটোগ্রাফ যন্ত্রটা তৈরি করা নিয়ে আমাদের একটা চর্চা শুরু হয়েছিল। কি ব্যাপার, ফটোগ্রাফের সাথে সিনেমাটোগ্রাফের পার্থক্যটা কি? না, ফটোগ্রাফের বাংলা আমরা যদি করি, তাহলে আমি করি এরকমভাবে যে আলো দিয়ে ছুঁয়ে দেয়া একটা মুহূর্ত, এটা হচ্ছে একটা ফটোগ্রাফ। আ মোমেন্ট টাচড বাই লাইট, তাই তো? একটা ক্ষণিকের, একটা খুব কম সময়ের একটা বিষয় ফটোগ্রাফ, একটা মুহূর্তকে আমরা দাঁড় করিয়ে দিই। আর সিনেমাটোগ্রাফ কি? সিনেমাটোগ্রাফগুলো হচ্ছে অনেকগুলো ফটোগ্রাফের একটা সমাহার, যেটা সময়ের সাথে সাথে চলে, সময়টাকে আটকে দেয় না, সময়টাকে চলতে দেয়। ফটোগ্রাফের সাথে সিনেমাটোগ্রাফের প্রাথমিক পার্থক্য এটাই, প্রাথমিক পার্থক্য। আর যেগুলো এর পরে, যেগুলো আরও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পার্থক্য, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো এই সময়ের যে প্রবাহ, এই সময়ের প্রবাহটাকে আমরা যদি যখন মোবাইল ফোন দিয়ে একটা ফটোগ্রাফ তুলি, তখন কি আমরা জানি যে আমরা যে মুহূর্তে যে ছবিটা তুললাম, আর তার ঠিক 1 মিনিট পরে হয়তো ওই ছবিটাই আবার তুললাম, আলোটা পাল্টে গেছে, সময়টা এগিয়ে গেছে, এবং যে সময়টা চলে গেল সেই সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। সেটা কার সময়? সেটা আর যারই সময় হোক, অন্ততপক্ষে আমার সময়। আমার সময়টা ফসকে ফসকে চলে যাচ্ছে। এই যে আমি এখন কথা বলছি, আমি শুরু করেছিলাম যখন, সেই সময়টা কিন্তু ফসকে গেছে আমার জীবন থেকে। ওই ক্যামেরাটা কিন্তু সেটা রেকর্ড করে রেখেছে, ভাগ্যিস, তাই না? এভাবে যদি আমার জীবনটা দেখো, আমি আবার এআই এর সাথে কানেক্ট করি, ডেটা সার্ভিলেন্সের সাথে কানেক্ট করি। ওই 2002 সাল থেকে 2026 সাল, মূলত 2018 সাল থেকে এআই এর কাজ শুরু হয়। এই 16 বছর ধরে ডেটা সার্ভিলেন্স করার পরে, মানে ব্যাপারটা কেমন বলো তো? ধরো সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা হচ্ছে, তো একটা বড় তাক আছে, তারা সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে শোনা যাচ্ছে, ইংরেজি, হিব্রু, চীনা, জাপানি, যে কোনো ভাষাতেই, তো রবীন্দ্রনাথ ঠাকুরটাকে একটা তাকে ঢুকিয়ে রাখছে। তারপরে হয়তো বললো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, আলোচনা হচ্ছে, লেখা হচ্ছে, যা হচ্ছে সব, যা ডকুমেন্টেশন পাওয়া যাচ্ছে ওই তাকে ঢুকিয়ে রাখা হচ্ছে। তারপরে বলল আচ্ছা সাহিত্যের মধ্যে নাটক, আচ্ছা নাটকের জন্য আবার একটা তাক, নাটকের মধ্যে রক্তকরবী, আচ্ছা একটা তাক। এই করতে 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 কখন এই গোটা বিষয়টা এমন একটা পর্যায়ে এসে পড়ছে, যেখানে আমি আজকে যদি রক্তকরবী পড়ি বসে বসে, তার থেকে কয়েক শতগুণ জোড়ালো একটা তথ্য ভাণ্ডার তৈরি হয়ে আছে, যেখানটাতে হাতড়ালেই সারা পৃথিবীর রক্তকরবী সম্পর্কিত যে চর্চাটা, সেটা মুহূর্তের মধ্যে আমার সামনে এসে পড়বে। সেটা সম্ভব হয়েছে ওই ডেটা সার্ভিলেন্সের ফলেই। এটাকেই এআই বলে।
এই ডেটাগুলোকে যে প্রসেস করে এবং মুহূর্তের মধ্যে যে আমি কি চাইছি সেটা বুঝতে পেরে যন্ত্র আমাকে ফেরত দেয়, এটাকেই এআই বলে, যন্ত্র মেধা বলে। মেধা বলবো কি বলবো না এটা নিয়েও বিতর্ক, তো এখন আমরা মেধাই বলছি। কারণ মেধার জন্যে প্রাথমিক যে দুটো শর্ত, লজিক এবং রিজনিং, এর লজিকের ক্ষেত্রে মূলত, মানুষের লজিকের ক্ষেত্রে মূলত 4টে স্তর আমাদের পার করতে হয়, তবে আমরা মনুষ্য জীবনে পৌঁছই। আর রিজনিংয়ের ক্ষেত্রে 5টা স্তর আমরা মনে করি। যন্ত্র কিন্তু রিজনিংয়ের এবং লজিকের অন্ততপক্ষে 2টো করে স্তর পার করে ফেলেছে, শুধু ডেটা সার্ভিলেন্স করে, ডেটা স্টোর করে এবং সেগুলোকে প্রসেস করে। তা মেধা বলবো না তো কি বলবো, সত্যিই তো মেধাবী যন্ত্র এখন। সত্যিই তো আমি একা বসে বসে যতই পড়াশুনো করি না কেন, ওই সামগ্রিক পড়াশুনো বা সামগ্রিক চর্চার কাছে আমার একার এফর্ট কতটা হতে পারে, একার প্রচেষ্টা কোথায় পৌঁছতে পারে। তো আমাদেরকে নির্ভর করতে হয়, আমরা এটাকে বাদ দিয়ে চলতে পারবো না ভবিষ্যতে, একে নিয়েই চলতে হবে। বা এটার প্রতি ওই মেশিন ভাঙার বিদ্রোহ করার আমার মনে হয় না কোনো বুদ্ধিমান সিদ্ধান্ত কাজ করতে পারে। আবার ফিরে আসি আমাদের সিনেম্যাটিক বা ফটোগ্রাফিক ডকুমেন্টেশনের প্রাথমিক জায়গায়। ফটোগ্রাফ, ধরো তোমাদের মোবাইল ফোনগুলো, যদি যাদের হাতে মোবাইল ফোন আছে তোমরা বার করো, সবাই মোবাইল ফোনগুলো বার করো, দিয়ে তাতে যদি ক্যামেরা থাকে সেই ক্যামেরা মোডে যাও। সেখানে দেখো একটা মোড আছে, তার নাম প্রো বা প্রফেশনাল মোড আছে। সবারই মোবাইলে থাকবে না, মোটামুটি এখনকার যে মোবাইলগুলো সেগুলোতে থাকবে আশা করি, খুব পুরনো হলে হয়তো নাও থাকতে পারে। তো সেই প্রো মোডে কি কি আছে দেখো, এক্সপোজার বলে একটা কথা আছে, দেখো আইএসও বলে একটা কথা আছে, দেখো শাটার স্পিড বলে একটা কথা আছে, আর ফোকাস বলে একটা কথা আছে। তো এই 4টে জিনিস কি কি? এই 4টে জিনিসের মধ্যে 3টে জিনিস, আইএসও, শাটার স্পিড, আর একটা জিনিস নেই। এমনি যে প্রফেশনাল ক্যামেরা, তার সাথে মোবাইল ফোন ক্যামেরার একটাই পার্থক্য, কি বলতো? সেটাকে বলে অ্যাপারচার বা আইরিশ। কাকে বলে? ধরো তোমরা দুপুর রোদে বন্ধুর সাথে সিনেমা দেখতে ঢুকছো, তো বাইরে ফটফট করছে রোদ, রোদ থেকে হঠাৎ করে সিনেমা হলে ঢুকলে পরে কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু একটু পরে আস্তে আস্তে চোখে সয়ে যায়, তখন আবার সব দেখা যায়। এটা কেন হয় না? এটা আমাদের চোখের যে আইরিশ বলে পেশিগুলো আছে তার জন্যে হয়। যখন আমাদের প্রচণ্ড আলোতে থাকে তখন পেশিগুলো সংকুচিত হয়ে থাকে। আমাদের চোখের যে ফুটো দিয়ে আলোটা আমাদের মগজে ঢোকে, সেই ফুটোটাকে ছোট্ট করে রাখা হয় যাতে কম আলো ঢোকে। আর যখন অন্ধকার থাকে তখন ওই পেশিগুলো চোখের ফুটোটাকে বড় করতে চায়, যাতে কম আলোতে আমরা সব কিছু দেখতে পাই, মগজ যাতে বুঝতে পারে। তো এই ছোট থেকে বড় হওয়াটা হঠাৎ হতে পারে না আমাদের ক্ষেত্রে, তার জন্যেই এই সমস্যাটা হয়। এই ফুটোটার মাপটাকে বলা হয় আইরিশ বা অ্যাপারচার। এই ব্যাপারটা মোবাইল ফোনের লেন্সে থাকে না। মোবাইল ফোনের লেন্সগুলি প্রতিটাই ফুল ওপেন, যে ফুটো দিয়ে আলো প্রসেস করার জন্য ঢুকছে মোবাইল ফোনের ভেতরে মাদারবোর্ডে, সেইটা নিয়ন্ত্রিত নয়, ফলে মোবাইল ফোনে আইরিশ থাকে না। তাহলে এরপরে যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে একটা প্রফেশনাল ক্যামেরা আর মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে কি পার্থক্য, তাহলে বলবো পার্থক্য হচ্ছে আইরিশে। মোবাইল ফোন ক্যামেরাতে আইরিশ থাকে না, অ্যাপারচার থাকে না। আর আইরিশ আর অ্যাপারচার একই কথা, আর প্রফেশনাল ক্যামেরাতে আইরিশ বা অ্যাপারচার থাকে। এই ফুটোর মাপটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে হচ্ছে শাটার স্পিড। শাটার স্পিডটাকে আমরা বলতে পারি আমাদের চোখের সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের যে চোখের পাতা পড়ে পলক, তার সাথে প্রচণ্ড বেশি আলো হলো, ধরো যে কোথাও ওয়েল্ডিং করছে, তো দেখবে চোখের পাতাগুলো বারবার 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 পড়তে থাকে। আলোটাকে আমরা নিয়ন্ত্রণ করি, আলোটাকে কম ঢুকতে দিই, চোখ পিটপিট করি। আর
খুব কম আলো আছে, তখন চোখটাকে আমরা বড় বড় করে বারবার পাতা না ফেলে অনেক ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাই। এটাও সময়ের সাথে মানে নিয়ন্ত্রিত একটি বিষয়। শাটার স্পিড, ক্যামেরাতেও শাটার বলে, এই মোবাইল ফোনেও শাটার বলে একটা, মোবাইল ফোনের শাটারটা অবশ্য ফিজিক্যাল শাটার নয়, ভার্চুয়াল শাটার, কিন্তু এমনি ফোনে, এমনি ক্যামেরাতে, প্রফেশনাল ক্যামেরাতে শাটার বা পর্দা বলে একটা জিনিস থাকে, যে পথে আলোটা ঢুকছে সেই পথটাকে বারবার আটকে দেয়া। একবারে যদি আলোটা ঢুকে যায় তাহলে ছবিটা নষ্ট হয়ে যায়, জ্বলে যায়, ওভার এক্সপোজড হয়ে যায়, এটাকে আমরা বলি। তো ওটাকে বারবার ওই আলো ঢোকার পথটাকে বাধা দাও, আটকে আটকে দাও, দিয়ে আলোর পথটাকে নিয়ন্ত্রণ করো, এটাকে বলে শাটার স্পিড। আর আরেকটা হচ্ছে আইএসও বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস। এটাকে কেউ কেউ আমেরিকানরা মূলত এএসএ বা আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন বলেও ডাকে। আইএসওটা কি? আইএসওটা হচ্ছে ফিল্ম বা মিডিয়ামের সেন্সিটিভিটি। এখন তো আর ফিল্ম নেই, এখন পুরোটাই হচ্ছে আমরা কার্ডে বা ডিস্কে রেকর্ড করি, হার্ড ড্রাইভে। তার লাইট সেন্সিটিভিটি, হ্যাঁ, তো এবার সেই বিষয় আমি কিন্তু যেগুলো লেখা আছে বোর্ডে সেগুলোকেই বলছি একটু অন্য ভাষায়, আমি তোমরা রিলেট করে করে যাবে। তো এই তিনটেকে নিয়ে অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসও, এই তিনটেকে নিয়ে তৈরি হয় এক্সপোজার ট্রায়াঙ্গল। যেদিনকে আরেকটু বেশি সময় পাবো ফটোগ্রাফি নিয়েই শুধু ক্লাস করা যাবে, মানে আমাদের এক একটা ফটোগ্রাফি ক্লাস, শুধু ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি 4 বছরের ক্লাস আমরা পড়াই। মানে আমাদের ইউনিভার্সিটিতে যে সিলেবাস, সেই সিলেবাসগুলো 4 বছরের একটা মডিউল, তার মধ্যে অন্ততপক্ষে 2 বছর আমার ক্যামেরাটা পড়াতে লাগে। তো বুঝতেই পারছো যে এটাকে খুব কম সময়ের মধ্যে বলাটা তো সম্ভব নয়। তো আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। এক্সপোজার ট্রায়াঙ্গল, তার তিনটে, ট্রায়াঙ্গল মানে একটা ত্রিভুজ, তার তিনটে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুতে একটাতে রাখবো অ্যাপারচারকে, একটাতে রাখবো শাটার স্পিডকে, আর একটাতে রাখবো আইএসওকে। তাহলে মাঝখানে যে জায়গাটা পাবো সেটাকে আমরা বলবো এক্সপোজার। এক্সপোজারের বাংলা এক কথায় বললে প্রকাশ। এক্সপোজার শুধু ক্যামেরাতেই হয় না, আমাদেরও তো সমাজে এক্সপোজার বাড়ে বা কমে, তাই না? এবার সিনেমাটোগ্রাফি, সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে কি হয়? সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে ওই সময়ের ব্যাপারটা এসে পড়ে, যে শুধুমাত্র ধরো ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনসের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফির প্রয়োজন কেন? ফটোগ্রাফিই তো হচ্ছিল না। বাপি গান গাইবে, তো বাপি গান গাইলে বাপির গানটাকে তো ধরে রাখতে হবে। গানটা তো শুরু হয়, তারপর গানটা মাঝখানে পড়ে, তারপর শেষ হয়। এই যে গানটা বাপি গাইলো, অর্ধেকটা গিয়ে ছেড়ে দিল, আরও দুটো স্ট্যান্ড আছে গানটার, ও গাইলো না, সেটা তাড়াতাড়ি। তো এই দুটো গানই তো, এই যে শুরু, মাঝখান আর শেষ, এটাকে তো বাঁধতে হবে। একটা ইন্টারভিউ যখন আমরা রেকর্ড করি, কেউ কথা বলছেন, কি দিয়ে করব? ফটোগ্রাফ দিয়ে হবে? তখন সিনেমাটোগ্রাফ লাগবে। সিনেমাটোগ্রাফ মানে অডিও ভিজুয়াল কমিউনিকেশনস, শুধু ভিজুয়াল কমিউনিকেশনস নয়, এর মধ্যে অডিওটাও যুক্ত, শব্দটাও যুক্ত, শুধু দৃশ্য শ্রাব্য একটা মাধ্যম। তাহলে বুঝতে হবে যে কেন সিনেমাটোগ্রাফিটাও শিখতে হবে ডকুমেন্টেশনের কাজের জন্যে। এটা হতে পারে যে যিনি ফটোগ্রাফি করছেন তিনিই সিনেমাটোগ্রাফি করবেন না, তার জন্য হয়তো আরেকটা মানুষকে প্রয়োজন। আর আজকে আমাদের মোবাইল ফোন থাকার জন্যে আমাদের কিন্তু খুব সুবিধে। আমরা টুক করে, মানে তুমি ভেবে দেখো, যখন আমার সময় ছিল, আমি খুব বেশি পুরনো নই, 2000 সালে, মানে আজ থেকে 20-25 বছর আগে যখন কাজ শিখছি বা কাজ করার চেষ্টা করছি, তখন কিন্তু ছবি তুলতে গেলে একটা ক্যামেরা ভাড়া করতে হতো, ফিল্ম কিনতে হতো। তবে ছবি তুললেই হবে না, সেটাকে ডেভেলপ বা প্রিন্ট করানোর জন্য মাদ্রাজে পাঠাও, সেখান থেকে ডেভেলপ প্রিন্ট করে আসার পরে এডিট করো, তারপরে সব কিছু হয়ে গেল, ছবি তৈরি হয়ে গেল, কিন্তু ডিস্ট্রিবিউশনের জন্য ডিস্ট্রিবিউটারের কাছে যাও। ডিস্ট্রিবিউটার কি করবে? সে বলবে আজ হবে না, কাল হবে, তোমার সিনেমা হলে সময় পাওয়া যাচ্ছে না, এটা হবে না, নানা সমস্যা। তারপরে তারা সেটা দেখানোর জন্য একটা দিন দেবে। কত ছবি তৈরি হতো যে যখন সিনেমা হলের থেকেই সেটা চলে যেত, আমরা দেখতেই পেতাম না। আজকে কি সেই সমস্যা রয়েছে? আজকে তুমি চাইলে মোবাইল ফোন দিয়ে একটা ছবি তোলো, ইউটিউবে আপলোড করে দাও,
ফেসবুকে আপলোড করে দাও, হোয়াটসঅ্যাপে বন্ধুকে পাঠিয়ে দাও। তাহলে ছবি মানে তৈরি করা থেকে, ছবি তোলা থেকে শুরু করে ছবিটাকে দেখানো বা ডিস্ট্রিবিউট করার জন্যেও এই প্রযুক্তি কিন্তু আমাদের সাহায্য করছে। আমাদের এই সাহায্যটা নিতে হবে, প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে থাকলে চলবে না। পুরনো পদ্ধতিগুলোও থাকবে, তার সাথে সাথে নতুন যে পদ্ধতি সেটা নিয়েও আমাদের চলতে হবে। ভিজুয়াল স্টোরি টেলিং, ধরো তোমাদেরকে যদি বলি যে একটা স্টোরি বোর্ড তৈরি করতে, মানে স্টিল ফটোগ্রাফ দিয়ে দিয়ে একটা গল্প বলতে। কীরকম ধরনের ব্যাপারটা? ধরো তোমরা যখন কার্টুন কোনো একটা পত্রিকায়, ধরো তোমরা বাঁটুল দি গ্রেট পড়েছো, তো সেটাতে কি হয়, নারায়ণ দেবনাথ কি করেছেন, তিনি ছবি এঁকেছেন এবং সেই ছবি এঁকে এঁকে একটা পাতাতে হয়তো 4টে ছবি কি 6টা ছবি, সেটা দিয়ে একটা গল্প বলেছেন, আর তাতে অল্প অল্প লেখা আছে। তো এই ছবি আর গল্প, এই দুটো দিয়ে আমরা কিন্তু আস্তে 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 এগিয়ে গেছি। অন্য ছবিগুলোই কিন্তু চলছিল না, সব ছবিগুলো স্থির ছবি। তো তোমাদেরকে যদি একটা হোম টাস্ক দিয়ে আমাদের, হ্যাঁ কম করতে হবে, বুঝতে পেরেছি, আমি তাড়াতাড়ি করছি। তো আমাদেরকে যদি একটা তোমাদের একটা হোম টাস্ক এটার মধ্যে দিয়ে আমরা শেষ করছি, আমি আর 2 মিনিট দাও। সেটা হচ্ছে যে সবাই বলবেন, তো একটা তোমরা প্র্যাকটিস করো নিজেরা, একটা হোম টাস্ক নাও যে আমাদেরকে মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে হবে, আর স্টিল ফটোগ্রাফ দিয়ে, মুভি ছবি নয়, স্টিল ফটোগ্রাফ দিয়ে দিয়ে একটা গল্প বলতে হবে। মানে যদি আমি এই মনোহর দাসের আখড়ার কথাই বলি, যে সেটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। তো মনোহর দাসের আখড়া কোথায়? কোথায়? মনোহর তলায়। মনোহর তলা কোথায়? সোনামুখী কোথায়? বাঁকুড়া কোথায়? সেটা কোথায়? সেটা কোথায়? মনে রাখতে হবে, এই পৃথিবীতে কিন্তু 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তার মধ্যে সামান্যই বাসযোগ্য জায়গা। আমরা যে বাস করি সেই জায়গাটা খুব কম, আমরা চিনি না, এই গোটা পৃথিবীটা চেনে না। সোনামুখীতে তো আরোই চেনে না, মনোহরতলাকে তো আরোই চেনে না। তো আমাকে যদি মনোহরতলা এস্টাবলিশ করতে হয়, কীভাবে করব? আমি তো জানি ওটা মনোহরতলা, তাহলে সোনামুখী স্টেশনেরও একটা ছবি তুলতে হবে, বা যেখানে লেখা আছে কোনো কালেক্টরেট অফিস, সরকারি অফিস, যেটা সোনামুখী, তখন দেখবে কিরম কঠিন ব্যাপার, যে একটা ছবিতেই আমাকে দেখাতে হবে মনোহরতলা প্লাস সোনামুখী। তখন বলবে যে না স্যার একটা ছবিতে হচ্ছে না, 3-4টে ছবি লাগবে এই স্টোরিটা বলতে। গল্পটা কি না? মনোহরতলা, মনোহর দাসের আখড়া এস্টাবলিশ করতে হবে। এটা তোমাদের হোম টাস্ক, যে 5টা ছবি দিয়ে এই পৃথিবীতে, এই দেশে, এই রাজ্যে, এই জেলায়, এই শহরে, এই পাড়ায় একটা যে প্রতিষ্ঠান বা একটা যে জায়গা আছে সেটাকে এস্টাবলিশ করা, সেটাকে দাঁড় করানো, এইটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। তোমরা কত কম ছবিতে এটা দাঁড় করাতে পারো সেই চেষ্টাটা করো। আমার কথাটা এখানে আমি শেষ করছি, মানে অর্ধেকটা হলো না, তো চলুক আমাদের ব্যাপারটা। আমরা যদি উৎসাহ পাই, আমাদের কথা থেকে যদি তোমাদের ভাল লাগে, তাহলে তোমাদেরকেও একটু এগিয়ে আসতে হবে, তোমাদেরও একটু হাত বাড়াতে হবে, তাহলেই দেখবে আমরা একসাথে হাত ধরে ধরে চলতে পারবো। টাটা। অনির্বাণদাকে অনুরোধ করব ওখানে বসে যাওয়ার জন্য। আর এরপর বুঝতেই পারছি সময় সবার আস্তে আস্তে খিদে পাচ্ছে, বেশিক্ষণ লাগবে না আমাদেরও। আমি এরপর সেন্টার ফর ফোকলোর স্টাডিজের প্রেসিডেন্ট সুব্রতবাবুকে অনুরোধ করছি যে আমাদের যে এই কর্মকাণ্ড চলছে এটার বিষয়ে বলার জন্য এবং ওনার মূল্যবান বক্তব্য। কারণ সিএফএসআর আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে রয়েছে এবং সত্যি করেই আমরা ডেডিকেটেড টিমও পেয়েছি। সুব্রতবাবু। হ্যাঁ করেছি, এটা নিয়ে নাও এটা। সময় বড় বালাই।